বীরেন্দর সেহবাগ এখন কোথায়? সাকিব আল হাসানের এই আজকের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পারফরমেন্স কি তিনি দেখেছেন? সেই পারফরমেন্স দেখে তার নিজের বলা ওই কথাগুলোর জন্য ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যানের এখন কি নিজের লজ্জা হচ্ছে? এখন কি তিনি ভাবছেন যে এই এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার পেশাটা থেকে তিনি অবসর নিয়ে নেবেন? বলতাম না, এই কথাগুলো এইভাবে বলতাম না, বলার কোনো কারণও নাই। কিন্তু আগের দিন বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে হারার পর যেইভাবে তিনি সাকিবকে নিয়ে কথাবার্তা বলেছেন সেইটা সমালোচনা তো করতেই পারেন, কিন্তু সাকিবকে নিয়ে বীরেন্দ্র সেহবাগ যেভাবে কথাবার্তাগুলো বলেছেন সেটা আসলে খুবই ডিসরেসপেক্টফুল ছিল, খুবই অশ্রদ্ধার ছিল, খুবই একটা অসম্মানজনক ছিল, এবং সেইটার জবাব সাকিব আল হাসান দিয়েছেন। না, বীরেন্দ্র সেহবাগের ইন পার্টিকুলার জবাব সাকিব দেননি। আমি এম শিওর যে তিনি যখন মাঠে নামছেন তখন যে সেহবাগকে দেখিয়ে দিতে হবে, সেহবাগকে একটা জবাব দিতে হবে, এই এত কিছু সাকিব ভাবেন না। তবে তিনি এই ম্যাচে যেই পারফর্ম করেছেন তাতে কিন্তু বোঝা গিয়েছে তিনি কেন চ্যাম্পিয়ন, কেন তিনি সত্যিকারের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নরা তো এইভাবেই ফিরে, চ্যাম্পিয়নদের তো এইভাবেই প্রত্যাবর্তন হয়, এইরকম অর্জনে। খোঁচা খাওয়া বাঘ, কোণঠাসা বাঘ, রক্তাক্ত বাঘ এইভাবেই ফিরে আসে বিপুল বিক্রমে, বিপুল গর্জনে। সাকিব আল হাসান নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশের জয়ের নায়ক, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে বাংলাদেশকে জিতিয়ে সুপার এইটে আমাদের কোয়ালিফাই করাটা এক অর্থে নিশ্চিত করে ফেলেছেন। এই যে সাকিব আল হাসানের এই পারফরমেন্স, এই যে এরকম পারফরমেন্স, সেই পারফরমেন্সটা সাকিব কিভাবে আসলে করলেন? শুধু সাকিব বলেই কি সেটা সম্ভব হলো না? দেখুন, আগের ম্যাচে ওই যে আগের ম্যাচের পর সেহবাগের ওই কথার প্রেক্ষিতে আমি একটা ভিডিও করেছিলাম যে বীরেন্দ্র সেহবাগের কথা শুনে সাকিবের কি সত্যি সত্যি লজ্জা পেয়ে অবসরে চলে যাওয়া উচিত কিনা, এবং সেইখানটাতে আমি বলেছিলাম সাকিব হচ্ছে গিয়ে সেহবাগের কথায় লজ্জাও পাবেন না, সেহবাগের কথায় বাংলাদেশ ক্রিকেটও চলে না, সেহবাগের কথায় সাকিব ক্রিকেট খেলা শুরুও করেননি, সেহবাগের কথায় সাকিব ক্রিকেট খেলা ছাড়বেনও না। কিন্তু সাকিবের পারফরমেন্স অবশ্যই সমালোচিত হওয়ার মতো। ওয়ার্ল্ড কাপের প্রথম দুইটা ম্যাচে তিনি যে পারফরমেন্স করেছেন সেটা যে আপ টু দ্য মার্ক না, সাকিবই সেইটা নিশ্চিতভাবেই প্রথম ব্যক্তি হবেন সেটা অ্যাডমিট করার ক্ষেত্রে। এবং একই সঙ্গে সাকিবের পুরো ক্যারিয়ার ফলো করার সূত্রে, 18 বছর ধরে সাকিবের ক্যারিয়ার ফলো করার সূত্রে একটা প্রেডিকশন আমি করেছিলাম ওই ভিডিওতেই। আপনাদেরকে জাস্ট ওই কি প্রেডিকশনটা আমি করেছিলাম সেইটা আরেকবার একটু শুনিয়ে আসি। শুনুন আমি ওই ভিডিওতে কি বলেছিলাম। আমার প্রেডিকশন, বাংলাদেশ যে নেক্সট দুইটা ম্যাচ খেলবে সুপার এইটে কোয়ালিফাই করার জন্য আমাদের দুইটা ম্যাচ জিততে হবে, এবং আমরা এক্সপেক্ট করছি জিতবে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। এই দুইটা ম্যাচের একটা ম্যাচে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হবেন, এটা আমার প্রেডিকশন। আমার এটা হচ্ছে গিয়ে প্রেডিকশন যে এই দুইটা ম্যাচের একটা ম্যাচে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হবেন এবং বাংলাদেশকে ম্যাচ জেতাবেন। এক্স্যাক্টলি তাই। আমি প্রেডিকশন করেছিলাম যে সাকিবের এই জায়গা থেকে একটা কামব্যাক হবে। সাকিব বাংলাদেশের এই গ্রুপ পর্বে যে শেষ দুটো ম্যাচ রয়েছে নেদারল্যান্ডস ও নেপাল, এই দুই ম্যাচের একটা ম্যাচে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হবেন, এবং সাকিব ঠিকই ম্যান অফ দ্য ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষেই হয়ে দেখিয়ে দিলেন। কিভাবে সাকিব এটা পারলেন, বলছিলাম যে এটা সাকিব বলেই সম্ভব কিনা, সেই আলোচনাটাই করছি এই উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে। দেখুন, এইটা আসলে আমিও অ্যাডমিট করে নিচ্ছি যে সাকিবে আমি ভেবেছিলাম তার কামব্যাকটা হবে মূলত বল হাতে। ব্যাটিংয়ে যে সাকিব এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবেন, হ্যাঁ 46 বলে 64 রান, এটা আর এমন কি আপনি বলতে পারেন, কিন্তু যে অবস্থাতে সাকিব ছিলেন, সাকিবের ব্যাটিং যে অবস্থাতে ছিল, তাতে ব্যাটিংয়ে যে সাকিব এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবেন সেটা আসলে বুঝতে পারিনি। কিন্তু সাকিব ফিরবেন সেটা বুঝেছিলাম। সাকিব ফিরতেই হবে, তার এত বছরের ক্রিকেট ক্যারিয়ার, এখন হঠাৎ করে বেলা শেষের গান সবাই শুনতে পাচ্ছে, হঠাৎ করে সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য প্লেয়ার সাকিবের কথা আমি বলছি যে তাকে হচ্ছে গিয়ে একাদশ থেকে বাদ দেওয়ার পর্যন্ত আলোচনা উঠেছে, এইটা আসলে তার ক্যারিয়ারে কখনো হয়নি। তো এই জায়গা থেকে সাকিব ঘুরে দাঁড়াবেন না? অবশ্যই ঘুরে দাঁড়াবেন। আমি আজকে ম্যাচ শুরু হওয়ার আগে দেখছিলাম যে ওই প্র্যাকটিসের সময় সাকিব একটা নেক ব্যান্ড পরে হচ্ছে গিয়ে ঘাড়ের একটা বন্ধনী পরে তিনি আসলে ওই প্র্যাকটিস করছিলেন, হাঁটাহাঁটি করছিলেন। এইটা কিসের জন্য আমি ঠিক শিওর না, একটা হতে পারে যে তার ওই যে হেড পজিশন ঠিক রাখার জন্য ব্যাটিংয়ের, এখানে কি কোনো হেল্প করেছে কিনা আমি শিওর না, এটা আমি জাস্ট হচ্ছে গিয়ে বললাম। কিন্তু ব্যাটিংয়ে যখন তিনি নামলেন তখন তিনি দেখা গেল যে এই যে এতদিন ধরে ব্যাটিংয়ে তিনি স্ট্রাগল করছেন, তার চোখের সমস্যা হচ্ছে, কোথায় কি
কোনো কিছুকেই আসলে খুব একটা ওইরকম পরোয়া করতে তাকে দেখা গেল না। নেমেছিলেন খুবই ট্রিকি সিচুয়েশনে, যথারীতি আমাদের ওই টপ অর্ডারের দুইজন নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস আউট হয়ে গেলেন, 24 রানে আমরা 2 উইকেট হারিয়ে ফেললাম। তখন সাকিব ক্রিজে গিয়েছেন। ক্রিজে যাওয়ার পর থেকেই তাকে স্বচ্ছন্দই মনে হয়েছে। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে তিনি যখন মুখোমুখি সিক্স বলটাকে পল মেকেরিয়ানকে তিনি হচ্ছে গিয়ে পল মেকেরিয়ানের বলটাতে কাভার দিয়ে একটা বাউন্ডারি মারলেন, ব্রিলিয়ান্ট। তবে তার চেয়ে বেশি করে আমি বলবো ফনবিককে যে পরের ওভারে তিনি 4টা শট মারলেন এবং এর মধ্যে কাট শটের যে 2টা বাউন্ডারি মারলেন না, তখনই বোঝা গেছে সাকিব টাচে আছে। সাকিব ছন্দে ফিরে পেয়েছে, ছন্দটা সাকিব খুঁজে নিয়েছে। ওই কাট শটটা তার ট্রেডমার্ক শট এবং সেই ট্রেডমার্ক শটে যখন তিনি 2টা বাউন্ডারি পেয়ে গেলেন, মনে হচ্ছিল যে সাকিবের ওই তিনি যেহেতু ছন্দ পেয়ে গেছেন, তার ডিটারমিনেশন নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই। ফলে সাকিব আজকের এই সুযোগটাকে তিনি ডেফিনেটলি কাজে লাগাবেন। সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে তিনি বলছিলেন যে টপ অর্ডারের একজন ব্যাটসম্যানের শেষ পর্যন্ত থাকাটা জরুরি ছিল এবং সাকিব সেটা ছিলেন যখন হচ্ছে গিয়ে আমাদের ওইখানটাতে 24 রানে 2 উইকেট পরপর ক্রিজে গিয়েছেন। তানজিদ হাসান তামিমের সঙ্গে তিনি একটা পার্টনারশিপ করেছেন 48-49 রানের। তারপরে গিয়ে আবার শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে তার 41 রানে একটা জুটি হয়েছে। ইনফ্যাক্ট লাস্ট উইকেটেও মানে আমাদের যে ইয়েটা ছিল অবিচ্ছিন্ন পার্টনারশিপ জাকের আলী অনিকের সঙ্গে তার 29 রানের, সেইটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। সাকিব কিন্তু যে শুরুতেই বাউন্ডারি পেয়ে কমফোর্টেবল হয়ে গিয়ে ক্রিজে কিন্তু তারপরে আর আলগা কোনো রিস্ক তিনি নেননি। হ্যাঁ, সময় সময় যখন প্রয়োজন হচ্ছে সেটা করেছেন। টিম প্রিঙ্গেলকে বেরিয়ে এসে স্টেপ আউট করে যেরকম হচ্ছে কি একটা লঙ্গন দিয়ে একটা 4 মেরেছেন। আর ওই যে লাফিয়ে উঠে সাকিবের যে ট্রেডমার্ক শট, যেটা আমাকে অনেক বেশি 2019 ওয়ার্ল্ড কাপের কথা মনে করে দিয়েছে। 2019-এ যে তার ওই অবিস্মরণীয় বিশ্বকাপটা কেটেছে, সেইখানে এই শটগুলো সাকিবকে আমরা অনেক নিতে দেখেছি। লাফিয়ে উঠে যে কাট শটটা, এই জায়গাটাতে এই ম্যাচটাতেও কিন্তু সাকিবকে শর্ট পিচ বলে বিভ্রান্ত করার চেষ্টাটা ওই জায়গাটাতে করেছেন যে নেদারল্যান্ডসের বোলাররা, কিন্তু সাকিব সেগুলো সামলেছেন দারুণভাবে। দলের স্কোরটা সেই জন্যই কিন্তু আসলে 159 পর্যন্ত চলে যেতে পারে। এখন বাংলাদেশ যদি ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু এই ইনিংসটা নিয়ে আর ওইরকম চর্চা হবে না যে পরাজিত দলের হচ্ছে গিয়ে একটা ইনিংস, ঠিক আছে তার না হয় একটা কামব্যাকের একটা চেষ্টা হয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে 64 রানের ইনিংসটা খেলেন, 38 বলে সাকিব 50-তে পৌঁছেছেন। টি-20 ক্রিকেটটাতে তিনি কিরকম স্ট্রাগল করছেন সেটা আপনি বুঝতে পারবেন একটা পরিসংখ্যানে। এখানে তো ওয়ার্ল্ড কাপের প্রথম 2টা ম্যাচে যাচ্ছে তাই ব্যাটিং, সেটা ঠিক আছে। 2 ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র 11 রান, এভারেজ হচ্ছে গিয়ে 5, স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র 61, এগুলি ঠিক আছে। আর 2022 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আমরা যে একটা ট্রাই নেশন খেলেছিলাম না নিউজিল্যান্ডে গিয়ে, নিউজিল্যান্ড আর পাকিস্তানের সঙ্গে, সেইখানে সাকিবের টি-20 ফরম্যাটে লাস্ট 50 ছিল। তারপরে প্রায় 2 বছরে 20টা ম্যাচের 19টা ইনিংসে সাকিবের টি-20 ফরম্যাটে কোনো 50 নেই। সেই সাকিব এরকম একটা ম্যাচে, এরকম একটা প্রেসার কুকার একটা সিচুয়েশনে তিনি এসে 38 বলে 50 করলেন এবং শেষে গিয়ে কিন্তু তিনি ওই জায়গাটাতে 46 বলে 64 রানে নট আউট থাকলেন। 9টা বাউন্ডারি কিন্তু 9টা 4 তিনি এই ইনিংসটাতে মেরেছেন। কিন্তু যেটা বলছিলাম, ম্যাচ যদি হেরে যেতাম বাংলাদেশ, তাহলে এই ইনিংসটার হয়তো বা ঠিক আছে সাকিবের কামব্যাকের একটা সাইন হিসাবে থাকতো, প্রপার কামব্যাকটা হতো না। আর আমি যে প্রেডিকশনটা করেছিলাম সেটা অন্তত এই ম্যাচে ঠিক হতো না, যে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে সাকিবের প্রত্যাবর্তনটা হবে। সেইটা বাংলাদেশ এনশিওর করেছে, বাংলাদেশের বোলাররা এনশিওর করেছে এবং সাকিবেরও সেখানে একটা রোল ছিল। হ্যাঁ, তিনি উইকেট পাননি, বোলিংয়ে 4 ওভারে 29 রান দিয়েছেন, 1 ওভারে তিনি 14 রান দিয়ে দিয়েছেন। বিক্রমজিৎ সিং তাকে টানা 2টা ছক্কা মেরেছেন। কিন্তু সাকিবের বোলিংটাও গুরুত্বপূর্ণ ছিল। কিভাবে গুরুত্বপূর্ণ ছিল আমি আপনাদেরকে বলি। ধরেন প্রথমত পাওয়ার প্লেতে তিনি 1 ওভার বোলিং করেছেন, সেই জায়গাটাতে তিনি মাত্র 5 রান দিয়েছেন। মনে রাখতে হবে প্রথম ম্যাচটাতে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার প্লেতে সাকিবকে বোলিং করানো হয়েছিল এবং সেইখানে পাওয়ার প্লে 2 ওভারে তিনি 24 রান দিয়ে দিয়েছিলেন। ফলে আপনি ছোট্ট করে যদি এইভাবে দেখেন তাহলে এইটাও সাকিবের একটা কামব্যাক। তারপরে আবার ওই যে লাস্ট যে তিনি 2টা ওভার করলেন, সেই লাস্ট 2টা ওভারে তিনি 5-5-10 রান মাত্র দিয়েছেন। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে ওই ওভার 2টা তিনি কোন সময় করেছেন। ওই ওভার 2টা তিনি করেছেন রিশাদ হোসেন যে 1 ওভারে 2টো উইকেট নিয়ে পুরো ম্যাচটা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিলেন না, ঠিক তার আগের ওভার, ঠিক তার পরের ওভার, ঠিক তার আগের ওভারে সাকিব যখন মাত্র 5 রান দিয়েছেন, ব্যাটসম্যানটা একটা রানের জন্য হাঁসফাঁস করছিল। সো ওইটা কোনো না কোনোভাবে রিশাদকে উইকেট পাওয়ার ক্ষেত্রে হেল্প করেছে। আবার রিশাদ যে 2টা উইকেট পেলেন, এখান থেকে আমাদের ম্যাচের রাশটা যেন আর আলগা না হয়ে যায়, সেইটাও সাকিব এনশিওর করেছেন। পরের ওভার বোলিংটা করে তিনি মাত্র 5 রান দিয়েছেন। বোলিংয়ে তিনি উইকেট পাননি, উইকেট পেলে সেইটা হচ্ছে গিয়ে আরো অনেক বেশি হচ্ছে গিয়ে মধুর হয়তো হতো। বোলিং এর কামব্যাকটা হয়তো পরিপূর্ণ হতো। বোলিংটাও গত 2 ম্যাচে সাকিবকে দিয়ে ফুল কোটা বোলিংই তো করানো যায়নি। আগের ম্যাচটা তো মাত্র 1 ওভার তাকে দিয়ে বোলিং করানো হয়েছে, সেইখানে এই ম্যাচে সাকিব পুরো 4 ওভার বোলিং করেছেন এবং আস্থার সঙ্গে বোলিং করেছেন। শুধুমাত্র ওই বিক্রমজিৎ সিং এর 2টা ছক্কা বা ওই একটা ওভারকে যদি আমি বাদ দিই, বাকি 3টা ওভার প্রপার টি-20 প্রপার সাকিব আল হাসানের মতো বোলিং কিন্তু সাকিব এই জায়গাটাতে করেছেন। সো সাকিবের এই পারফরমেন্স
পারফরমেন্সে অবাক হতে পারেন, অনেকেরই অবাক হওয়ার সুযোগ রয়েছে যে না সাকিবকে যেরকম দেখেছিলাম সাকিবের পক্ষে এটা কি আসলে সম্ভব কিনা, বয়সেরও একটা ব্যাপার রয়েছে, বয়সের থাবাটাকে উপেক্ষা আসলে কে করতে পারে, অ্যাথলেটরা স্পেশালি তাদের জন্য তো এইটা উপেক্ষা করাটা খুব 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 কঠিন। সো সাকিবের এই জায়গাটাতে তিনি তার ক্যারিয়ারের একদম শেষ দেখে ফেলেছেন, শেষ চলে এসেছেন, তার এপিটাফ লেখা হয়ে যাচ্ছে, তার বিদায় বাণী লেখা হয়ে যাচ্ছে। সাকিব আর অবসর না নিলেও মনে হচ্ছিল সবাই মিলে জোর করে সাকিবকে আসলে অবসরে পাঠিয়ে দেবেন। বিষয়টা থেকে যে সাকিবের একটা কামব্যাক হবে, প্রবলভাবেই যে কামব্যাক হবে, বিপুল গর্জনে যে কামব্যাক হবে, সেই প্রেডিকশনটা করেছিলাম আমি, সেই প্রেডিকশনটা অনেকেই নিশ্চিতভাবে আপনারাও আসলে করেছেন, এবং সাকিব কিন্তু সত্যি সত্যি ওই রকম ভাবেই একটা কামব্যাক করলেন। বীরেন্দর সেহবাগের আসলে এখন তার রিয়াকশনটা দেখার জন্য আমার কাছে আসলে আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করব যে সেহবাগ এখানে কি আসলে বলেন এর প্রেক্ষিতে। ডেফিনেটলি দেখুন, আগের দিন হচ্ছে কি যখন ওই যে বিরাট কোহলিও আউট হয়ে গিয়েছিলেন, বিরাট কোহলির এই ওয়ার্ল্ড কাপে টানা 3টা ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছিলেন, আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া খুব সরগরম যে না কোহলিকে এখন আসলে সেহবাগ কি বলবেন। আমি ওইটার সঙ্গে মেলাতে চাইনি, ওই জন্য ভিডিও করিনি, ওইটার আলোচনাও করিনি যে ঠিক আছে কোহলির একটা টুর্নামেন্টে 3টা ম্যাচ খারাপ যেতেই পারে। সাকিবের সমালোচনা তো আমার কোনো আপত্তি নেই, সমালোচনা আমরা করেছি না, সবাই করেছি না, ঠিক আছে, কিন্তু সেহবাগ যেটা করেছেন সেটা আসলে অশ্রদ্ধার, সেটা আসলে অসম্মানজনক, এবং সেইটারও এক ধরনের জবাব সাকিব আল হাসানের এরকম একটা পারফরমেন্সে হলো বলে আমার কাছে মনে হয়। আপনি কি মনে করছেন যে সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচ খেললেন, ওয়ার্ল্ড কাপে সাকিবের এটা ওয়ান অফ ম্যাচ, ঠিক তারপরের ম্যাচগুলোতে সাম্প্রতিক সময়ে বা প্রথম 2 ম্যাচে সাকিব যেরকম বিবর্ণ ছিলেন আবার বিবর্ণ হয়ে যাবেন? আমার ভাই সেটা মনে হয় না। আমার মনে হয় সাকিব তার হচ্ছে কি ওই যে টাচটা খুঁজে পেয়েছেন, ছন্দটা খুঁজে পেয়েছেন। এখন লাস্ট ম্যাচ নেপাল বলুন কিংবা সুপার 8-এ যে আমরা 3টা ম্যাচ খেলবো, অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভারতের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচগুলোতেও এই চ্যাম্পিয়ন সাকিবের চ্যাম্পিয়ন পারফরমেন্সটাই দেখার প্রত্যাশা আমি প্রবলভাবেই করছি। আমি নিশ্চিত বাংলাদেশের সবাই, বাংলাদেশের সব ক্রিকেট প্রেমী সেই প্রত্যাশাটাই করছেন না? আর কেউ যদি জানেন সেহবাগের আসলে রিয়াকশনটা কি সাকিবের এই পারফরমেন্সের পর, একটু জানিয়ে দিন, সেটা নিয়েও তাহলে আলোচনা করা যাবে নাকি।